আচ্ছা, ক্লাসের মধ্যে কোনো ব্যাঘাত ঘটলে যদি ক্লোজ হয়ে যায় এরকম কিছু হয় তাইলে আমাদের অদম্য 10 গ্রুপে একটু আমাকে জানাইও, মেসেজ করো। আচ্ছা, আমরা শুরু করছি। আমরা পড়তেছিলাম হচ্ছে এসএসসি বায়োলজির চ্যাপ্টার 4। তাইলে চ্যাপ্টার 4 ছিল হচ্ছে জীবনী শক্তি সম্পর্কে। আমরা গতকালকে সালোক সংশ্লেষণের প্রথম অর্ধেক পড়ছি আলোক নির্ভর পর্যায় পর্যন্ত। আজকে আলোক নিরপেক্ষ পর্যায় থেকে পড়ব। তার আগে গতকালকের একটা প্রশ্ন ছিল আমাদের, এটিপিকে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলা হয় কেন? এটা ক্ষয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমরা এখানে লিখে দেওয়া আছে। তাহলে একটু এটা আমি রিভিউ করে দিই। দেখো, আমরা গতকালকে পড়ছিলাম, তাই না? গতকালকে এটিপি সম্পর্কে পড়ছিলাম। এটিপি এর পূর্ণরূপ হচ্ছে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, এবং এইটার যে 3টা ফসফেট আছে, এই ফসফেটের ভেতরে প্রান্তীয় ফসফেট গ্রুপে টোটাল 7.3 কিলো ক্যালোরি। কত? 3 কিলো ক্যালোরি, বা এইটাকেই আমরা বলতেছিলাম 30.55 কিলো জুল। তাহলে কিলো ক্যালোরিতে আসলে 7.3 কিলো ক্যালোরি, কিলো জুলে আসলে 30.55 কিলো জুল পরিমাণ শক্তি এই এটিপি হচ্ছে জমা করে রাখে। তাইলে এটিপির দেহের ভেতরে মূলত কি সঞ্চিত থাকে? শক্তি সঞ্চিত থাকে। তাইলে এই থিমটা থেকেই আমরা এই প্রশ্নের দেখো, তাইলে এটিপি কী করে রাখতেছে? শক্তি সঞ্চয় করে রাখে। এই শক্তি কি করে? আমাদের জীবদের দেহের ভেতরে, কোষের ভেতরে যে বিক্রিয়াগুলো সম্পন্ন হয়, তাহলে জীবকোষস্থ বিভিন্ন বিক্রিয়া যে সম্পন্ন হয়, সেখানে 2 ধরনের বিক্রিয়া হয়। আমরা দেখি যে তাপ উৎপাদী এবং তাপহারী। তাপ উৎপাদী মানে কি? ওই বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয়। আর তাপহারী মানে কি? ওই বিক্রিয়া তাপ শোষণ করে। এই জন্য বাইরে থেকে ওই বিক্রিয়াতে তাপ দিতে হয় যেন সেই বিক্রিয়াটা চলতে পারে। সেক্ষেত্রে এই যে তাপটা কি? তাপটাই এক প্রকার শক্তি। তার মানে কি? আমরা জানি যে আমাদের দেহের ভেতরে জীবকোষের অভ্যন্তরে যে বিক্রিয়াগুলো সম্পন্ন হয় সেখানে শক্তির প্রয়োজন হয় বিক্রিয়ার জন্য। কিসের প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। তাহলে এই শক্তি ওইসব বিক্রিয়ার জন্য সরবরাহ করে কে? এটিপি। এই জন্যই এটিপিকে কি বলা হয়? জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়। এটিপি কিভাবে সরবরাহ করে? এটিপি ভেঙে যায়, যে একটা ইনঅর্গানিক ফসফেট কি করে দেয়? ছেড়ে দেয়। তাহলে এটিপি ভাঙলে কি হয়ে যাবে? এটিপিকে ভাঙলে আমরা পাবো এডিপি। এর সাথে আমরা পাবো হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। তাহলে এই যে ফসফেটের মধ্যে যে শক্তি থাকে, এই শক্তিটাই তখন বের হয়ে যে বিক্রিয়াগুলোতে সহায়তা করে। তাইলে আমরা চলে আসি যে এটিপিকে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হচ্ছে কেন। তাহলে এটিপি শক্তি সঞ্চয় করে রাখে এবং জীবকোষস্থ বিভিন্ন বিক্রিয়ায় যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। তাহলে এই সরবরাহ করে বলেই এটিপিকে জৈব মুদ্রা বলা হয়। তাহলে যেহেতু প্রথমে আমাদের জ্ঞানমূলক লিখতে হয়, এখানে বলা আছে কেন, তাহলে কারণটাই হচ্ছে জ্ঞানমূলক। আগে আমরা ডিরেক্ট কারণ লিখব, তারপর সেকেন্ড প্যারায় যেয়ে ব্যাখ্যা করব। তাইলে প্রথমে আমরা কারণটা লিখলাম, এটিপি শক্তি সঞ্চয় করে রাখে এবং জীবকোষস্থ বিভিন্ন বিক্রিয়ায় প্রয়োজনীয় শক্তি এই এটিপি সরবরাহ করে থাকে। এই জন্য এটিপিকে কি বলা হয়? জৈব মুদ্রা বলা হয়। এখন এটিপি সম্পর্কে আমরা একটু বিস্তারিত বলবো। যে এটিপি এর পূর্ণরূপ কি আমরা জানি। তাহলে এটা কিভাবে তৈরি হয়? এডিপি এর সাথে একটা ফসফেট বা ফসফরিক গ্রুপ বা ফসফেট গ্রুপ, এই 3টা কথার অর্থ একই। ফসফেট, ফসফরিক অ্যাসিড গ্রুপ আর ফসফেট গ্রুপ, যেটাই অপশনে থাকুক যদি এমসিকিউ আসে 3টাই সঠিক। তাইলে এই যে এডিপি এর সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে কোন প্রক্রিয়ায়? ফসফোরাইলেশন প্রক্রিয়ায়। তাইলে কোন প্রক্রিয়ায়? ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এই এটিপি উৎপন্ন করে। তাহলে এটিপি তৈরি হলো। এখন এটিপির ভেতরে কি হয়? এটিপি সৌরশক্তি, সূর্য থেকে যে শক্তিটা আসে এবং আমরা যে খাবার খাই সেই খাবার থেকে যে শক্তিটা আসে, এই সৌরশক্তি এবং খাদ্য শক্তিকে জীবদেহের অভ্যন্তরে সে কী করে? রাসায়নিক শক্তি হিসেবে। কী শক্তি হিসেবে? রাসায়নিক শক্তি হিসেবে সে কী করে? জমা রাখে। তো এই রাসায়নিক শক্তিটাকে
অনেক সময় স্থিতিশক্তিও বলা হয়। তাহলে সৌরশক্তি এবং খাদ্য শক্তিকে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি হিসেবে কি করে জমা রাখে। এখন জীবকোষের অভ্যন্তরে বিভিন্ন বিক্রিয়ায় যদি শক্তির প্রয়োজন হয় তখন এই এটিপি ভেঙে যায়। কি হয়? ভেঙে যায়। তাহলে এটিপি ভেঙে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? ডিফসফোরাইলেশন বলে। তাহলে এটিপি ডিফসফোরাইলেশন প্রক্রিয়ায় ভেঙে এডিপিতে পরিণত হয়। তাইলে কি হইলো? একটা ফসফেট মুক্ত হয়ে গেল এবং এই ফসফেট নির্গত হয় মানেই এখানে কি হয়? ফসফেট বের হয়ে যায় মানেই এখানে শক্তি নির্গত হয়। তাহলে এই শক্তির মাধ্যমে ওই সকল বিক্রিয়া সম্পন্ন হয় বা ওই সকল বিক্রিয়া এই শক্তিটাই ব্যবহৃত হয়। তাহলে এটা গেল বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে এটিপি। আমরা দেখলাম যে বিভিন্ন আমাদের জীবকোষের অভ্যন্তরে যে বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়ায় এটিপি কী করতেছে? শক্তি সরবরাহ করতেছে। এছাড়া আর কোথায় সেই শক্তি সরবরাহ করে? বিভিন্ন জৈবনিক কাজে, এই হাঁটতে, দৌড়াইতে, খেলাধুলা করতে আমাদের যে শক্তি লাগে সেই শক্তিটাও আমাদের আসে কই থেকে? এটিপি থেকে। কারণ আমরা যে খাবার খাই সেই খাবার থেকে শক্তিটা কে জমা করে রাখে? এটিপি জমা করে রাখে। এবং যখন আমরা দৌড়াদৌড়ি করি, খেলাধুলা করি, হাঁটাহাঁটি করি, তখন এই এটিপি এসে এই শক্তিটা আমাদের কী করে? সরবরাহ করে। তাহলে এই দুইটা কারণে এটিপিকে কি বলা হচ্ছে? জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হচ্ছে। এখন এর ভেতরে এটা লেখার সময় যেহেতু আমরা ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন দুইটা কথা উল্লেখ করছি, এই জন্য এই ঘটনার দুইটা একটু এখানে আমরা লিখে দেবো। তাহলে ফসফোরাইলেশন প্রক্রিয়াটা আমরা একটু লিখে দিব যে এএমপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এডিপি তৈরি করে, আবার এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করে? এটিপি তৈরি করে। তাহলে এই গেল হচ্ছে আমাদের এটিপিকে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয় কেন। তাহলে একদম বেসিক এক লাইনে আমরা যদি বলি, এটিপি আমাদের সৌরশক্তি এবং খাদ্য শক্তি থেকে শক্তি সঞ্চয় করে রাখে এবং আমাদের জীবকোষের অভ্যন্তরে বিক্রিয়ায় সেই শক্তি সরবরাহ করে এবং আমাদের জৈবনিক কাজেও প্রয়োজনীয় শক্তি এই এটিপি সরবরাহ করে। এই জন্যই এটিপিকে কী বলা হচ্ছে? জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হচ্ছে। তাহলে এটিপি সম্পর্কে শেষ। ক্ষয়ে আসলে আমরা যতটুকু লেখা আছে এখানে এতটুকু লিখতে হবে। আর যদি ঘয়ে আসে সেক্ষেত্রে এই যে দুইটা প্যারা লিখছি, এই দুই প্যারার মাঝখানে এই জায়গাটাতে এইটার সাথে সাথে এরপরে আমরা কালকে যে এই যে তীর চিহ্ন দিয়ে ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশনের চিত্র দেখছিলাম যে এএমপি থেকে এডিপি তৈরি হচ্ছে কিভাবে বা এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে কিভাবে, এই ব্যাপারটা আমরা এখানে লিখে দিতে হবে যদি হয়ে আসে সেক্ষেত্রে। ওকে, তাইলে আমরা এরপরে চলে যাই। আমরা গতকালকের ইয়েটা পড়লাম, এখন আজকে একটু চলে আসি আমরা আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নিরপেক্ষ অধ্যায়ের মধ্যে আমাদের C3 C4 চক্র আছে। তাইলে আমরা একটু আমাদের আলোক নিরপেক্ষ অধ্যায়টা বই থেকে পড়ে এসে তারপর এই জায়গাটাতে আমরা দেখি। ঠিক আছে? ওকে, তাইলে আমরা নির্ভর পর্যায় পর্যন্ত আমরা পড়ে ফেলছি। আমরা আজকে পড়ব হচ্ছে তাইলে নিরপেক্ষ মানে আমরা জানি কি? নিরপেক্ষ মানে থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, আলো থাকলেও ঘটবে, আলোর অনুপস্থিতিতেও ঘটবে। তাইলে দেখো, আলোক নিরপেক্ষ, এখানে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, আলো হবে এরকম কোনো কথা নাই। তাহলে আলোর উপস্থিতিতেও আলো না থাকলেও এই প্রক্রিয়া চলতে থাকে। এখন এখানে কি কি ঘটে একটু বেসিক বলা আছে এখানে, যে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড, আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি কি লাগে? কার্বন ডাই অক্সাইড লাগে, তাই না? তাহলে এই যে কার্বন ডাই অক্সাইডটা বাতাস থেকে গাছে ঢুকে কোন দিক দিয়ে? পত্ররন্ধ্র দিয়ে, পাতার নিচে যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে। তাহলে পাতার নিচে অসংখ্য আণুবীক্ষণিক ছিদ্র থাকে, এগুলোকে পত্ররন্ধ্র বলা হয়। তাহলে এই বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের ভেতর দিয়ে পাতার কি কোষে প্রবেশ করে। তাহলে মেসোফিল টিস্যুর যে কোষ আছে সেই কোষগুলোতে প্রবেশ করে। এখন আলোক পর্যায়ে আমাদের কি তৈরি হয়েছিল? আমরা দেখছিলাম ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি তৈরি হলো। তাইলে আলোক পর্যায়ে যে এটিপি তৈরি হয়, এই এটিপি এবং এনএডিপি, এইচ এবং প্রোটন। তাইলে এটিপি, এনএডিপি, এইচ, প্রোটন, এই তিনটা আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করতে সহায়তা করে। তাইলে আমরা জানি যে সালোক সংশ্লেষণ মূলত একটা কি প্রক্রিয়া?
কার্বন বিজারণ প্রক্রিয়া বা কার্বন ডাই অক্সাইড বিজারণ প্রক্রিয়া। তার মানে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে। এখন এই যে কার্বন ডাই অক্সাইড বিজারণ, এটা একটা বিক্রিয়া, তাইলে এই বিক্রিয়ায় শক্তি সরবরাহ করা লাগবে। তাহলে এই শক্তি সরবরাহ করবে কে? এটিপি এবং NADP এইচ এবং এইচ প্লাস, এই দুইটাকে আবার একসাথে অনেক সময় NADPH2 বলা হয়। কি বলা হয়? NADPH2 এরকমও বলা হয়, অথবা অনেক সময় এরকমও লেখা থাকতে পারে NADPH+, এগুলা মানে একই কথা। যদি অপশনে কখনো বইয়ে যেটা আছে সেটা না থেকে এরকম থাকে, তাইলে যেন তোমরা চিনতে পারো বা উত্তর করতে পারো, এই জন্য এটা বলে দেওয়া। ওকে, তাইলে আমরা চলে আসি আলোক নিরপেক্ষ পর্যায়ে। আমরা বেশ কিছু জিনিস দেখলাম, যদিও একটু অগোছালোভাবে দেখলাম, আমরা একটু গোছালোভাবে দেখে ফেলি এখানে কি কি কথা বলা আছে। তাইলে আমরা সাধারণত জানলাম যে সালোক সংশ্লেষণ একটা কার্বন ডাই অক্সাইড প্রক্রিয়া, এই প্রক্রিয়া বিজারিত হয়ে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এই প্রক্রিয়ায় শক্তি লাগে, এই শক্তি সরবরাহ করে তিনজন, এটিপি, NADPH এবং প্রোটন। তাইলে এটিপি, NADPH এবং প্রোটন, এদের সাহায্যে এই কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট তৈরি হয় আলোক নিরপেক্ষ পর্যায়ে। তাহলে এখানে আলোর কোনো প্রয়োজন পড়ে না। তাহলে এখানে কার কার প্রয়োজন পড়তেছে? আলোক পর্যায়ে যে এটিপি তৈরি হয়েছিল সেই এটিপি, এর সাথে NADPH এবং প্রোটন। তাহলে এই প্রোটনটা কই থেকে আসে বলো তো? পানির সালোক বিভাজন থেকে আসে। পানি যে ভাঙলো, এই যে পানি ভেঙে অক্সিজেন উৎপন্ন করে আর প্রোটন বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, সাথে ইলেকট্রন উৎপন্ন করে। তাহলে এই যে এই প্রোটন আমাদের এখানে ব্যবহৃত হচ্ছে। আর কে ব্যবহৃত হইল? এই যে এখানে যে এটিপি তৈরি হয়েছিল আলোক পর্যায়ে, এই এটিপি আমাদের এখানে রয়েছে, আর সাথে ব্যবহৃত হচ্ছে NADPH। তাইলে এই যে কার্বন বিজারণ হয় বা কার্বন ডাই অক্সাইড বিজারণ হয়, এই ঘটনাটা মাধ্যমে হতে পারে। কয়টা চক্রের মাধ্যমে হতে পারে? 3টা চক্র। তাইলে এই 3টা চক্রকে বলা হচ্ছে 3টা গতিপথ, কার্বন ডাই অক্সাইড বিজারণের 3টা গতিপথ। তাহলে তোমাদের এমসিকিউ আসে কার্বন ডাই অক্সাইড বিজারণের কয়টি গতিপথ আবিষ্কৃত হয়েছে? তাহলে কয়টা গতিপথ আবিষ্কৃত হয়েছে? 3টা গতিপথ আবিষ্কৃত হয়েছে। গতিপথগুলোর নাম মুখস্থ থাকতে হবে। ক্যালভিন চক্র, বিজ্ঞানী ক্যালভিন এটা আবিষ্কার করে, এই জন্য এর নাম অনুসারে ক্যালভিন চক্র বলা হয়। বিজ্ঞানী হ্যাসো স্ল্যাক মিলে একটা চক্র আবিষ্কার করে, চক্রকে হ্যাসো স্ল্যাক চক্র বলা হয়। আর আরেকটাকে বলা হয় ক্যাম চক্র, CAM। তাইলে সিতে কি? ক্রেসোলুসিয়ান, এতে অ্যাসিড, এমতে মেটাবলিজম। তাইলে ক্রেসোলুসিয়ান অ্যাসিড মেটাবলিজম বা ক্রেসোলুসিয়ান অ্যাসিড বিপাক। তাইলে আমাদের এই ক্যাম চক্রটা SSCতে পড়তে হয় না, এটা ইন্টারমিডিয়েটে যে তোমরা পাবা। SSCতে আমরা প্রাথমিক ধারণা নিব ক্যালভিন চক্র এবং হ্যাসো স্ল্যাক চক্র সম্পর্কে। ওকে, আমরা চলে আসি ক্যালভিন C3 চক্র। তাহলে ক্যালভিন চক্রকে কি নামে ডাকা হচ্ছে? ক্যালভিন চক্রকে C3 চক্র নামেও ডাকা হচ্ছে বা C3 গতিপথেও ডাকা হচ্ছে। তাহলে C3 কেন বলা হচ্ছে? আমরা জানি সি মানে সি দ্বারা কাকে বোঝায়? সি দ্বারা কার্বনকে বোঝায়, তাই না? কার্বন গতিপথ, এখানে সি দ্বারা কাকে বোঝায়? কার্বনকে বোঝায়। এখন এই চক্রে ইন্টারমিডিয়েটে যে পাবা, এইটা অনেকগুলা ধাপ আছে এই চক্রের। এই চক্রের কি হয়? অনেকগুলা ধাপ আছে। তাহলে এই ধাপে বিভিন্ন জিনিস উৎপন্ন হয়। কি হয়? বিভিন্ন জিনিস, বিভিন্ন কার্বনের যৌগ উৎপন্ন হয়। তাইলে এখানে প্রথমে একটা অস্থায়ী যৌগ উৎপন্ন হয়, তারপর সেই অস্থায়ী যৌগ থেকে প্রথম একটা স্থায়ী যৌগ উৎপন্ন হয়, তারপর সেখান থেকে আরেকটা, তারপর সেখান থেকে আরেকটা, এইভাবে এই চক্রটা কী হইতে থাকে? চলতে থাকে। তাইলে এই C3 চক্রে এই যে বললাম একটা অস্থায়ী উপাদান তৈরি হয়, তারপর একটা স্থায়ী উপাদান তৈরি হয়। তাইলে প্রথম যে স্থায়ী উপাদানটা তৈরি হয় সেটা থাকে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট।
তাহলে ক্যালভিন চক্রে কয় কার্বন বিশিষ্ট থাকে প্রথম স্থায়ী উপাদান বা স্থায়ী পদার্থ? 3 কার্বন বিশিষ্ট। যেহেতু 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এই চক্রকে, ক্যালভিন চক্রকে C3 চক্রও বলা হয়। তাহলে যেসব উদ্ভিদে এই C3 চক্র ঘটে সে সকল উদ্ভিদকে কি বলা হবে? C3 উদ্ভিদ বলা হবে। একইভাবে C4 চক্রে প্রথম যে স্থায়ী পদার্থ উৎপন্ন হয় সেটা থাকে 4 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। এই জন্য ওই চক্রটাকে বলা হয় C4 চক্র। এবং যে সকল উদ্ভিদে এই C4 চক্র সম্পন্ন হয় তাদেরকে কি বলা হয়? C4 উদ্ভিদ। তাইলে এই ঘটনাটা কি ঘটতেছে আমরা দেখব, তারপরে এই চিত্রটা আঁকা আমরা শিখবো কিভাবে চিত্রটা আঁকবো। বেসিক না থাকলে চিত্রটা আমাদের আঁকা যাবে না, এই জন্য আমাদের আগে বেসিকটা ক্লিয়ার করে নিই। ওকে, তাইলে আমরা একটু C3 চক্রে কি ঘটতেছে এইটা একটু দেখে নিই। তাইলে ক্যালভিন চক্র বা C3 চক্র, তাহলে এটা কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের গতিপথ। কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণ মানেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড বিজারণ, এক কথা। তাহলে কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের এই গতিপথকে আবিষ্কারকের নামানুসারে এই ক্যালভিন চক্র বলা হয়। আবিষ্কার করেন কে? ক্যালভিন, বেনসন এবং ব্যাসাম, 3 জন বিজ্ঞানী মিলে আবিষ্কার করেন। তবে প্রথম বিজ্ঞানীর নামানুসারে এই চক্রকে ক্যালভিন চক্র বলা হয়। ঠিক আছে? তাইলে এই যে ক্যালভিন আবিষ্কার করেন, আবিষ্কারের জন্য 1961 সালে নোবেল পুরস্কার পান। এগুলো MCQ এর জন্য। আমাদের প্রকৃতিতে যে সকল উদ্ভিদ আছে অধিকাংশ উদ্ভিদেই কোন চক্র ঘটে? এই C3 চক্র ঘটে। তাইলে তার মানে অধিকাংশ উদ্ভিদেই যে খাদ্য তৈরি হয় শর্করা জাতীয় সালোক সংশ্লেষণের মাধ্যমে, তাইলে ওই অধিকাংশ উদ্ভিদে কোন প্রক্রিয়ায় হয়? এই ক্যালভিন চক্রের মাধ্যমে বা C3 চক্রের মাধ্যমে। তাইলে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। তার নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড মুখস্থ থাকতে হবে। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় যা 3 কার্বন বিশিষ্ট। এই জন্য এই চক্রের নাম হয় কি? C3 চক্র বা C3 গতিপথ। যেসব উদ্ভিদ এই চক্র সম্পন্ন হয় তাদেরকে C3 উদ্ভিদ বলা হয়। আমরা C3 উদ্ভিদের উদাহরণ পড়ব। এরপরে হ্যাস ও স্ল্যাকের সাধারণ ধারণা থেকে চলে আসি। দেখো, অস্ট্রেলিয়ান বিজ্ঞানী এটা আবিষ্কার করেন। হ্যাস এবং স্ল্যাক 2 জন মিলে এই কার্বন বিজারণের যে গতিপথটা আবিষ্কার করেন তার নাম অনুসারেই এই চক্রকে হ্যাস ও স্ল্যাক চক্র বলা হয়। প্রথম স্থায়ী পদার্থ আমরা কয় কার্বন বিশিষ্ট? বলে ফেলছি 4 কার্বন বিশিষ্ট। এবং তার নাম কি? মুখস্থ থাকতে হবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটাতে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাতে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে? ফসফোগ্লিসারিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিডকে আমরা সংক্ষেপে কিভাবে? পিতে ফসফো, জিতে গ্লিসারিক, এতে অ্যাসিড, PGA। আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আমরা কিভাবে লিখি? ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে? C4 উদ্ভিদের উদাহরণগুলো আমরা দেখব। তবে C4 উদ্ভিদের ক্ষেত্রে কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে যেটা C3 এর চেয়ে আলাদা। সেটা কি? আমরা দেখছিলাম C3-তে শুধু ক্যালভিন চক্র হয়, আর এই হ্যাস ও স্ল্যাক চক্রে হ্যাস ও স্ল্যাক তো হয়ই, সাথে ক্যালভিন চক্রও হয়। তার মানে 2 চক্রই এখানে সম্পন্ন হয়। হ্যাস ও স্ল্যাক চক্র এবং ক্যালভিন চক্র উভয়ই সম্পন্ন হয় C4 উদ্ভিদগুলোতে। তাইলে যেহেতু 2টা চক্র হচ্ছে তার মানে এখানে সালোক সংশ্লেষণও কী হবে? বেশি হবে। এজন্য এখানে সালোক সংশ্লেষণের হার কী হয়? বেশি হয়। তাহলে যত বেশি সংশ্লেষণ হবে খাদ্য উৎপাদনও কী হবে? তত বেশি হবে। এজন্য বলা হয় এই C4 উদ্ভিদের উৎপাদন ক্ষমতাও বেশি। উদাহরণ এখানে কিছু দেওয়া আছে, আমরা আরও পড়ব। ভুট্টা, আখ, অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ ইত্যাদি বলা আছে। এটা আমরা পড়ব অন্য জায়গা থেকে, নোট থেকে পড়ব আমরা। আর এখানে এই চিত্রটা আমাদের পড়তে হবে। দেখো চিত্রটা কি সম্পর্কে এটা একটু দেখো আগে। C3 উদ্ভিদে, কোন উদ্ভিদে? C3 উদ্ভিদে কোন চক্র ঘটে? ক্যালভিন চক্র ঘটে। তাহলে C3 উদ্ভিদে ক্যালভিন চক্র ঘটতে হইলে আমরা দেখলাম যে এই প্রক্রিয়া দুটিতে ATP এবং NADPH2 লাগে। কি লাগে? ATP, NADPH, প্রোটন এগুলো লাগে। তাহলে এগুলো কই থেকে আসে? আলোক পর্যায় থেকে। তার মানে C3 উদ্ভিদে আলোক বিক্রিয়াগুলো C3 উদ্ভিদে ঘটে থাকে। তাইলে দেখো আমাদের যে আলোক নির্ভর পর্যায় এবং ক্যালভিন চক্র 2টা ঘটনাই আমাদের এই চিত্রের মাধ্যমে দেখানো হয়। তাইলে C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণের 2টা ধাপ দেখানো হচ্ছে। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা আলোক নিরপেক্ষ পর্যায়ের কোন চক্র? ক্যালভিন চক্র। তাহলে একটা আলোক নির্ভর পর্যায় আর একটা আলোক নিরপেক্ষ পর্যায়ের ক্যালভিন চক্র।
তাহলে এই চিত্রটা আমরা নোট থেকে পড়ে ফেলবো এবং C3C4 সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা নোট থেকে পড়বো। সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকাও আমরা নোট থেকে পড়বো। তারপরে হচ্ছে সালোক সংশ্লেষণে আলোর ভূমিকাও নোট থেকে পড়বো। এটা আমরা নোট থেকে পড়ে আসি। ওকে, আমরা বই উদ্ভিদ, এটা এখানে একটু সুন্দর সাজিয়ে কথাগুলোই লেখা আছে, কিন্তু একটু সাজায় লেখা আছে যেন তোমরা বুঝো। দেখো এখানে বানান ভুল আছে, উদ্ভিদ বানানটা ঠিক করে নিও। তাহলে যে সকল উদ্ভিদে ক্যালভিন চক্র সম্পন্ন হয় তাদেরকে আমরা কি বলি? C3 উদ্ভিদ বলি। তাহলে C3 কেন বলা হচ্ছে? C3 চক্রে প্রথম স্থায়ী পদার্থ কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। তার নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিডের প্রথম স্থায়ী পদার্থ বলেই একে কি বলা হয়? C3 চক্র বলা হয়। তাহলে প্রকৃতিতে এদের সংখ্যা বেশি না কম? এদের সংখ্যা বেশি। যে সকল উদ্ভিদে তাহলে C3 চক্র সম্পন্ন হয় তাদেরকে C3 উদ্ভিদ বলা হয়। উদাহরণ কি কি আছে? মিল্লাত, কাউন, চীনা, গিনি ঘাস, গম, আলু, মরিচ ইত্যাদি উদাহরণগুলো মুখস্থ থাকতে হবে MCQ এর জন্য এবং রিটেনের জন্য। উদাহরণ মুখস্থ করায় দেবো, দাঁড়াবো এটুকু আগে পড়ায় নিই। তারপরে দেখো C4 চক্র কাকে বলা হচ্ছে? তাহলে যে সকল উদ্ভিদে একই সাথে হ্যাস ও স্ল্যাক চক্র এবং ক্যালভিন চক্র দুইটাই সম্পন্ন পরিচালিত হচ্ছে তাদেরকে C4 উদ্ভিদ বলা হচ্ছে। C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই জন্য এদেরকে কি বলা হচ্ছে? C4 চক্র বলা হচ্ছে। বানান টানান ভুল আছে, এগুলো ঠিক করে নিও। তারপরে আমরা চলে আসি, এখানে কি হয়? একই সাথে ক্যালভিন চক্র, হ্যাস ও স্ল্যাক চক্র সম্পন্ন হয়। যেহেতু দুইটা চক্র হচ্ছে তার মানে সালোক সংশ্লেষণের হারও বেশি হবে এখানে, উৎপাদন ক্ষমতাও কেমন হবে? বেশি হবে এখানে। তাহলে যেসব উদ্ভিদে C4 চক্র হচ্ছে তাদের C4 উদ্ভিদ বলতেছে। উদাহরণ আমরা দেখি ইক্ষু, ভুট্টা, ক্র্যাব ঘাস, মোথা ঘাস, নোটে ঘাস, সরগম ইত্যাদি। এখন এই যে দুইটার উদাহরণ, এই উদাহরণগুলো আমরা এই এক লাইন থেকে মুখস্থ রাখবো। তাইলে এইটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে, ইভুক্রাস আর ধান, গম, মিকা, চিনি, গিনি। তাহলে ইভুক্রাস হচ্ছে C4, ইভুক্রাস কি? C4, আর পরের অংশটা C3। তাহলে প্রথমটা C4, পরের অংশটা C3। এখন প্রথম অংশ থেকে আমরা দেখি কোনটা থেকে কি পাচ্ছি। এটা তোমরা খাতায় লিখে নিও, আমি যেভাবে লিখে দিচ্ছি। তাহলে রস্বইতে হচ্ছে কি? রস্বইতে হচ্ছে ইক্ষু। ইক্ষু মানে কি রে? ইক্ষু মানে হচ্ছে আখ, কুশাল যেটাকে আমরা বলি। তাইলে রস্বইতে আমরা পেলাম ইক্ষু বা আখ। তারপরে ভূতে পেলাম আমরা হচ্ছে ভুট্টা। ভূতে পেলাম কি? ভুট্টা। এরপরে এই কয়রাফলা থেকে ক্র্যাব ঘাস। কয়রাফলা থেকে কি? এখানে আর তীর চিহ্ন দিচ্ছি না, এমনি লিখে দিই, লেখা আছে যদিও। ক্র্যাব ঘাস, এই ঘাস দিয়েই এর সাথে আরেকটা আছে মুথা ঘাস। তাইলে আমরা একটা পেলাম ক্র্যাব ঘাস আর একটা পেলাম মুথা ঘাস। আর লাস্টে দন্ত স আছে, দন্ত স এই যে সরগম। ঠিক আছে, তাহলে C4 উদ্ভিদের উদাহরণ আমরা কি কি পেলাম? ইতে ইক্ষু বা আখ, ভূতে ভুট্টা, আর ক্র্যাতে ক্র্যাব ঘাস, ঘাস দিয়ে আরেকটা মুথা ঘাস, আর একটা ঘাসের মতোই নোটে গাছ আছে সাথে, আর এর সাথে সরগম। তাহলে এই কয়টা হচ্ছে আমাদের C4 উদ্ভিদের উদাহরণ, আর পরেরগুলা হচ্ছে কি? C3 উদ্ভিদের উদাহরণ। তাহলে C3 উদ্ভিদ কে কে আছে? মোটামুটি দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো C3 উদ্ভিদ হিসেবে কাজ করে। এখানে ধান আছে, গম আছে, আর মিকা, চিনি, গিনি। তাইলে মিতে কি? মিতে মিল্লাত, কাতে কাউন বা চিনি ঘাস, আর গিনিতে গিনি ঘাস। তাইলে এখানে আছে C3 উদ্ভিদের উদাহরণ এই যে মিল্লাত, কাউন, মিকা, চিনি থেকে চীনা, আর গিনি থেকে ঘাস, আর সাথে ধান, গম, আলু, মরিচ মনে রাখো। তাই এটা হচ্ছে কি? C3 এবং C4 উদ্ভিদ সম্পর্কে আমরা পড়ে ফেললাম। এরপরে আমরা C3 চক্র যে চলতেছে, ঘটনাগুলো ঘটতেছে আমাদের C3 উদ্ভিদে, যে চক্রটা আমরা একটু বুঝি। এখানে আমাদের C3 শ্বসনের দুইটা ধাপ দেখানো হয়েছে, একটা আলোক নির্ভর পর্যায় আর ক্যালভিন চক্র। আলোক নির্ভর পর্যায় বলো, ক্যালভিন চক্র বলো। যেহেতু সালোক সংশ্লেষণের ধাপ, তার মানে দুইটাই কই ঘটবে? পাতায় ঘটবে। পাতার কোথায় ঘটে? মেসোফিল টিস্যু বলে, টিস্যুতে ঘটে। তাহলে মেসোফিল টিস্যুর কোথায় ঘটে? মেসোফিল টিস্যুর কোনো একটা কোষের ভেতরে ঘটে, তাই না?
তাইলে এই যে মেসোফিল টিস্যুর যে কোষে ঘটে, এখানে মূলত ওই কোষ চিত্রটাই এরকম ডিম্বাকৃতি আছে। একটা ডিম্বাকৃতি। তারপরে দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় লাগে কি, কার্বন ডাই অক্সাইড লাগে। তাহলে প্রথমে আমরা কার্বন ডাই অক্সাইড একটা দেখাবো, আর বাম পাশের দেখো এতে কার্বন আলোক নির্ভর পর্যায়ে দেখাচ্ছি, তার মানে এখানে কি থাকবে, সূর্যালোক থাকবে। তাহলে প্রথমে আমরা কি আঁকবো, একটা ডিম্বাকৃতির কোষ আঁকবো, তারপরে তার উপর তিনটা জিনিস আঁকবো। ডান পাশে আঁকবো কার্বন ডাই অক্সাইড, বাম পাশে আঁকবো পানি, আর এই পানির আরেকটু উপরে আঁকবো সূর্য। এতটুকু ক্লিয়ার? এখন এটা তো একটা পাতার কোষ, তাই না? পাতার কোষে আলোক নির্ভর পর্যায়ের ঘটনাগুলো ঘটে গ্রানামে বা থাইল্যাকয়েডে। তাইলে আমরা যে প্রথম অধ্যায়ে তোমরা ক্লোরোফিলের গঠন টঠন পড়ছো, ওই জায়গাটাতে এই যে এরকম চিত্র ছিল কিছু, যেগুলাকে আমরা বলতাম গ্রানাম চক্র বা থাইল্যাকয়েড, তাই না? তাইলে এই যে আলোক নির্ভর পর্যায়টা ঘটে এই গ্রানাম চক্র বা থাইল্যাকয়েডে, কারণ এই গ্রানাম বা থাইল্যাকয়েডগুলা সূর্যের আলোকে কি করে, গ্রহণ করে। আর অন্ধকার পর্যায়ের বিক্রিয়াগুলো ঘটে এই গ্রানা বা থাইল্যাকয়েডের বাইরে, এদিক দিয়ে। তাহলে গ্রানা বা থাইল্যাকয়েডের বাইরের এরিয়াগুলোকে বলা হচ্ছে স্ট্রোমা। তাইলে অন্ধকার পর্যায়ের বিক্রিয়াগুলো ঘটে কোথায়, স্ট্রোমাতে। আর আলোক নির্ভর পর্যায়ের বিক্রিয়া ঘটে কোথায়, গ্রানাম বা থাইল্যাকয়েডে। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এগুলা কিন্তু বইয়ে সরাসরি দেয়া নেই, চিত্র থেকে ক্রিটিক্যাল প্রশ্ন করলে তখন এগুলা করবে। তাইলে আমরা দেখলাম, প্রথমে আমরা একটা কোষ আঁকলাম, তার ডান পাশে কার্বন ডাই অক্সাইড, বাম পাশে পানি এবং তার উপরে সূর্য আঁকলাম। এবং ভেতরে যেহেতু আলোক নির্ভর পর্যায় এবং অন্ধকার পর্যায়, দুই পর্যায়ের মেইনলি আলোক নির্ভর পর্যায়টা দেখাবো এবং অন্ধকার পর্যায়ের ক্যালভিন চক্র দেখাবো। এই জন্য আলোক নির্ভর পর্যায়ের জন্য আমরা গ্রানাম আঁকবো, কারণ গ্রানাতে পরে ঘটে আলোক নির্ভর পর্যায়। আর এই বাইরের ফাঁকা জায়গাগুলোর নাম হচ্ছে স্ট্রোমা, এই ফাঁকা জায়গাগুলোর নাম স্ট্রোমা। তাহলে স্ট্রোমার ভেতরে ঘটবে অন্ধকার পর্যায়ের বিক্রিয়াগুলো। তাইলে তোমরা একটু খাতা কলম নাও, আমরা চিত্রটা কিভাবে আঁকবো এইটা একটু দেখে ফেলি। সবাই খাতা কলম নাও। তাইলে চিত্রগুলা সবসময় যত বড় করে সম্ভব আঁকার চেষ্টা করবা, যত বড় করে পারা যায়। তাইলে আমরা প্রথমে একটা ডিম্বাকৃতির কোষ এঁকে নিব, যদিও আমার এখানে জায়গা অনেক ছোট হয়ে যাবে হয়তো, দেখা যাক, আমরা চেষ্টা করি। তাইলে আমরা একটা কি এঁকে নিলাম, কোষ এঁকে নিলাম। কোষের ভেতরে আমাদের, তাহলে কোষের ভেতরটা আমরা একটু কমপ্লিট করি। কোষের ভেতরে কি কি থাকবে, কোষের ভেতরে থাকবে গ্রানাম। তাহলে গ্রানামটা সবুজ কালারের, যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকে এই জন্য আমরা একটু সবুজ দিয়ে আঁকি। তাইলে এখানে আঁকলাম আমরা কি গ্রানাম, 4-5টা দিলেই হবে। তাহলে গ্রানাম চক্র বা থাইল্যাকয়েড, এইটার নামই গ্রানাম চক্র, এটার নামই থাইল্যাকয়েড আমরা আঁকলাম। এখানে ঘটবে কি, এখানে সূর্যের আলো এসে পড়বে। তাইলে ঘটনাটা কি ঘটে দেখো, আমাদের এই পাশে থাকে সূর্যের আলোটা এসে কোথায় পড়ে, এই গ্রানাম গ্রহণ করে। এবং গ্রানামে মূল থেকে আসে কি পানি। তাইলে মূল থেকে আসবে পানি। তাইলে এইটা H2O। তাইলে মূল থেকে আসলো পানি এবং সূর্য থেকে আসলো আলো। তাইলে প্রথমে কোষ আঁকলাম, কোষের বাম দিকে একটা সূর্য আঁকলাম, সূর্য থেকে আলোক রশ্মি ফেললাম গ্রানামের ওপর, এবং ওপর থেকে কি ফেললাম, পানি দিলাম। এখন এই আলোক নির্ভর পর্যায়ে সালোক সংশ্লেষণের যে বিক্রিয়া হয়, সেখানে দুইটা জিনিস তৈরি হয়। সেখানে দুইটা জিনিস তৈরি হয়। কোন কোন জিনিস তৈরি হয়, এখানে তৈরি হয় মূলত এটিপি এবং তৈরি হয় NADPH।
তাহলে এটিপি এবং এনএডিপিএইচ তৈরি হয়। এটিপিও যেরকম শক্তি সরবরাহ করে, এনএডিপিএইচও শক্তি সরবরাহ করে। তাইলে আমাদের দুইটা জিনিস এখানে তৈরি হচ্ছে, এটিপি এবং এনএডিপিএইচ। একটু আমরা ছোট করে লেখার চেষ্টা করি। আচ্ছা, লেখা বাইরে গেলে সমস্যা নাই। তাহলে এই দুইটা জিনিস আলোক নির্ভর পর্যায়ে সূর্যের আলো এবং পানির মাধ্যমে তৈরি হলো। কে কে তৈরি হলো? এটিপি এবং এনএডিপিএইচ। এখন এই এটিপি আর এনএডিপিএইচ কোথায় যাবে? যাবে হচ্ছে আমাদের ক্যালভিন চক্র বা C3 চক্র। C3 চক্রে অনেক ঘটনা ঘটে। ক্লাস 9-এ আমাদের কোনো ঘটনা দেখাইতে হয় না, জাস্ট চক্রটা এইভাবে এঁকে দিবা, দিয়ে ভেতরে C3 চক্রটা লিখবা। তাইলে এই এটিপি এবং এনএডিপিএইচ এরা গেল কোথায়? এই C3 চক্রে যে ব্যবহৃত হইল। এখন C3 চক্র চলার জন্য আমাদের বাতাস থেকে কি লাগে? কার্বন ডাই অক্সাইড আসতে হয়। বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এই C3 চক্রে না আসলে C3 চক্র সম্পন্ন হয় না। তাইলে C3 চক্রে দেখো আমাদের প্রথমে আঁকলাম কি? গ্রানা। তাইলে গ্রানাতে সূর্য এবং পানি থেকে সূর্যের আলো এবং পানি আসলো, এসে এটিপি এনএডিপিএইচ তৈরি হলো। এই এটিপি এনএডিপিএইচ কোথায় গেল? C3 চক্রে গেল। C3 চক্রে এই এটিপি এনএডিপিএইচ এবং কার্বন ডাই অক্সাইড এই তিনজনের সমন্বয়ে আমাদের C3 চক্রটা সম্পন্ন হইল। C3 চক্র যখন সম্পন্ন হয় তখন এই যে এটিপিটা ভেঙে যায় এবং এনএডিপি এই এইচটাও কি হয়ে যায়? ভেঙে বের হয়ে যায় প্রোটন হিসেবে। তাহলে এটিপি ভাঙলে আমাদের এখান থেকে কি তৈরি হয়? তৈরি হয় এডিপি, আর থাকে হচ্ছে NADP, প্রোটনটা আউট হয়ে যায়। তাইলে এই যে C3 চক্রে এটিপি আর এনএডিপি তৈরি হইল, এরা আবার কোথায় আসবে? আবার এই আলোক নির্ভর পর্যায়ের গ্রানামের মাধ্যমে আসবে, এসে আবার এটিপি এনএডিপিএইচতে পরিণত হবে। এইভাবেই টোটাল চক্রটা চলতে থাকবে। তাইলে আমাদের জায়গা স্বল্পতার জন্য হয়তো একটু বেশি ছোট হয়ে গেছে। আমরা যদি আর একবার একটু সংক্ষেপে চেষ্টা করি, দেখি যে আমাদের কতটুকু মনে আছে। তাইলে প্রথমেই আমি বলছি যে এটা যত বড় করে সম্ভব তত বড় করে আঁকবা। তাইলে বড় করে আমরা একটা ডিম্বাকৃতির কোষ নিব। তাইলে এই কোষের ভেতরে এক পাশে আঁকবো আমরা হচ্ছে গ্রানা, আর আরেক পাশে আঁকবো হচ্ছে C3 চক্র। এখন এই আচ্ছা, C3 চক্রটার একটু দূরে আঁকি, বেশি কাছে হয়ে গেছে। তাইলে প্রথমে গ্রানা আঁকবো আমরা, এরপরে আঁকবো হচ্ছে C3 চক্র। তাইলে এই কানেক্টেড, একটা আর একটা সম্পন্ন হবে না। কি ঘটনা ঘটে? প্রথমে আমাদের কি আসবে? গ্রানার উপর এই পাশ থেকে আসবে সূর্য, আর এদিক থেকে আসবে পানি, আর এখানে আসবে কি? কার্বন ডাই অক্সাইড। নিচে মূলত লেখার প্র্যাকটিসটা কি হবে? নিচে আমাদের থাকবে এই NADPH, আর এইটা ওপরে যে ভেঙেই হয়ে যাবে ADP। এখন এই যে C3 চক্র, এই C3 চক্রে মূলত কিসের চক্র? সালোক সংশ্লেষণের চক্র। তাহলে সালোক সংশ্লেষণের মাধ্যমে এই ঘটনাটা ঘটার পর এখানে কি উৎপন্ন হবে? শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হবে। এই জন্য C3 চক্র থেকে নিচে শর্করা জাতীয় খাদ্য তৈরি হবে। আর এখানে
আমাদের পাতা থেকে আমরা যে অক্সিজেন পাই এই অক্সিজেনটা উৎপন্ন হবে হচ্ছে এই পাশে। তাহলে এই গেল হচ্ছে আমাদের C3 উদ্ভিদে সালোক সংশ্লেষণের দুইটা ধাপ আমরা কিভাবে আঁকবো। একটু এই যে এখান থেকে তীর চিহ্নগুলো দিয়ে দিবা, তাইলেই হয়ে গেল, এতটুকুই। ওকে, তাইলে আমরা পড়লাম হচ্ছে কি পড়লাম আজকে। এটিপিকে জৈব মুদ্রা, শক্তি মুদ্রা বলা হয় কেন, তারপরে C3C4 উদ্ভিদ সম্পর্কে আমরা একটু দেখি। সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা, এটা অনেক সময় ক্ষয়ে আসে, আবার সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা, এইটাও অনেক সময় ক্ষয়ে আসে, আবার দুইটা একসাথে মিলে ঘয়ে আসতে পারে। যে সালোক সংশ্লেষণে ক্লোরোফিল এবং আলো কি ভূমিকা পালন করে বা কিভাবে সহায়তা করে, বা ক্লোরোফিল এবং আলো কমে গেলে বা ক্লোরোফিল এবং আলো না থাকলে সালোক সংশ্লেষণে কি সমস্যা হবে, এইভাবে প্রশ্ন আসতে পারে দুইটা মিলিয়ে। সো আমরা এই দুইটা একটু পড়ে ফেলি। তাহলে সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা, এই কথাগুলো তোমাদের বইয়ে হুবহু দেওয়া আছে, কিন্তু এখানে জাস্ট একটু সাজিয়ে দিছি যেন তোমাদের বোধগম্য হয় বেশি এবং মনে থাকে ভালো। এই জন্য ঢালাও পড়লে আমাদের মনে কম থাকে, পয়েন্ট পয়েন্ট করে পড়লে পড়াটা মনে থাকে বেশি। তাইলে আমরা চলে আসি সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা চলে আসি। তাইলে ক্লোরোফিল কই থাকে, পাতায় থাকে। তাইলে ক্লোরোফিল যেখানে আছে সেখানে সালোক সংশ্লেষণ হয়। তার মানে ক্লোরোফিলের পরিমাণ যত বেশি হবে সালোক সংশ্লেষণের পরিমাণও সাধারণত কি হয়, তত বেশি হয়। তাইলে এখানে কি ঘটনা ঘটে আমরা একটু দেখি। যে পাতার ক্লোরোফিলের পরিমাণের সাথে সালোক সংশ্লেষণের হারের সরাসরি সম্পর্ক রয়েছে। এই সরাসরি সম্পর্ক, এই কথাটা দিয়ে এমসিকিউ আসবে যে সালোক সংশ্লেষণের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে কার, তাইলে ক্লোরোফিলের পরিমাণের। কারণ একমাত্র এই ক্লোরোফিলই কী করতে পারে, সূর্যের আলোক শক্তিকে ফোটন হিসেবে গ্রহণ করতে পারে। যদি ক্লোরোফিল ছাড়া অন্যরাও গ্রহণ করতে পারতো, সেক্ষেত্রে অন্য রঙের যে সকল অঙ্গ আছে উদ্ভিদে, দেখা যাচ্ছে লাল পাতা বা হলুদ পাতা, সেই সব জায়গাতেও সালোক সংশ্লেষণ হইতো। সেই সব জায়গাতে সালোক সংশ্লেষণ হয় না কেন, যে ক্লোরোফিল ছাড়া, অর্থাৎ সবুজ অঙ্গাণুটি ছাড়া কেউ হচ্ছে সূর্যের আলো গ্রহণ করতে পারে না। এবং সূর্যের আলো এই ক্লোরোফিল কী হিসেবে গ্রহণ করে, ফোটন হিসেবে। তাহলে এখানে অনেকগুলো এমসিকিউ আছে রিটেনের ভেতরেই। তাইলে প্রথমে আমরা চলে আসি ক্লোরোফিলের পরিমাণের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ আলোক শক্তিকে ফোটন হিসেবে ক্লোরোফিলই গ্রহণ করতে পারে। তারপরে আমরা চলে আসি সময়ের সাথে সাথে পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায়। দেখো একটা পাতা যত সময় যায় তত কী হইতে থাকে, আস্তে আস্তে সবুজ থেকে আস্তে আস্তে কি হলুদের দিকে যাইতে থাকে, হলুদ হয়ে যেতে থাকে। তার মানে সেখানে কি ক্লোরোপ্লাস্ট, পুরাতন ক্লোরোপ্লাস্টগুলো নষ্ট হয়ে যেতে থাকে। এবং নতুন পাতায়, নতুন ডালে যে নতুন পাতা গজায় সেখানে কি হয়, নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি হয়, তাই না? তাইলে এই যে নতুন ক্লোরোপ্লাস্ট এর উপাদান যত বেশি সৃষ্টি হবে, তাহলে এই ক্লোরোপ্লাস্টের উপাদান যত বেশি সৃষ্টি হবে তত বেশি ক্লোরোপ্লাস্ট তৈরি হবে, তত বেশি নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি হবে। আর যত বেশি নতুন ক্লোরোপ্লাস্ট থাকবে সালোক সংশ্লেষণের হারও কী হবে, তত বেশি হবে। এরপরে দেখো, এখন এই যে আমরা দেখতেছি ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল সালোক সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ, তবে যদি অতিরিক্ত বেশি পরিমাণে ক্লোরোফিল সৃষ্টি হয় তখন আবার সমস্যাও আছে। কি সমস্যা আছে, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ক্লোরোফিল সৃষ্টি হয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওই উদ্ভিদ আলো পাচ্ছে না বা পানি পাচ্ছে না, তখন কি সে সালোক সংশ্লেষণ বা এনজাইম, সালোক সংশ্লেষণের জন্য কিছু এনজাইম লাগে। কি লাগে, এনজাইম লাগে। তাহলে এই এনজাইমগুলোও তখন পর্যাপ্ত পরিমাণে থাকে না, অভাব হয়ে যায়। কারণ কিসের পরিমাণ বেড়ে গেছে, ক্লোরোফিলের পরিমাণ বেড়ে গেছে, কিন্তু এই ক্লোরোফিলে এত পরিমাণ ক্লোরোফিলের সালোক সংশ্লেষণের জন্য যে পরিমাণ এনজাইম লাগে সেই পরিমাণ এনজাইম থাকে না, ফলে এনজাইমের অভাব দেখা দেয় এবং সালোক সংশ্লেষণের হার কী হয়ে যায়, কমে যায়। তাইলে সালোক সংশ্লেষণের ক্লোরোফিলের ভূমিকা সম্পর্কে আমরা কী পেলাম, একটা সরাসরি সম্পর্ক মনে রাখতে হবে, কারণ কি ক্লোরোফিল আলোক শক্তিকে শোষণ করে। তারপরে নতুন ক্লোরোপ্লাস্ট দিয়ে মনে রাখতে হবে যে পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায়, নতুন ক্লোরোপ্লাস্ট সৃষ্টি হয়, যত বেশি নতুন ক্লোরোপ্লাস্ট সৃষ্টি হবে সালোক সংশ্লেষণ হবে। কিন্তু বেশি ক্লোরোফিল সৃষ্টি হলে ফলে সালোক সংশ্লেষণ কী হয়ে যায়, কমে যায়। এতটুকু গেল ক্লোরোফিলের ভূমিকা। এরপরে আমরা চলে আসি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর ভূমিকা। তাইলে আমরা জানি যে আমরা এই ক্লোরোফিল এবং আলোর ভূমিকা সম্পর্কে আমরা আরও বিস্তারিত পড়ব পরবর্তীতে, আমাদের পরবর্তী টপিকসে আর কি, সালোক সংশ্লেষণের প্রভাবক যখন পড়ব তখন।
এখন এতটুকু হইলেই চলবে। চলে আসো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পানি এবং কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা জাতীয় খাদ্য তৈরির প্রয়োজনীয় শক্তির উৎস কি? আমরা শক্তির উৎস হচ্ছে আলো, সূর্যের আলো থেকে সূর্যের আলো সংশ্লেষণ হয়, তার মানে কি সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় শক্তির উৎস হচ্ছে আলো। এরপরে কি সূর্যালোক কি করে? ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। মানে সূর্যের আলো কম সঠিক পরিমাণ হবে, ক্লোরোফিলের অভাবে সালোক সংশ্লেষণের পরিমাণও কম হবে। আবার ক্লোরোফিল যত বেশি সৃষ্টি হবে সালোক সংশ্লেষণের পরিমাণও কী হবে? তত বেশি হবে। এখানে ভুল লেখা আছে, কোলেস্টেরল না, এটা ক্লোরোফিল লিখে নিও। উদ্ভিদে যত বেশি ক্লোরোফিল সৃষ্টি হয় সালোক সংশ্লেষণও কী হয়? তত বেশি হয়। তারপরে চলে আসো সূর্যালোকের প্রভাবে পত্ররন্ধ্র, পাতার নিচে যে ছিদ্র আছে সেই পত্ররন্ধ্র খোলে, উন্মুক্ত হয়। তাহলে এটা উন্মুক্ত হয় বলেই সেদিক দিয়ে কি ঢুকতে পারে? কার্বন ডাই অক্সাইড ঢুকতে পারে। এবং কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষণ আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড বিজারণের একটা পদ্ধতি, কার্বন ডাই অক্সাইড এই প্রক্রিয়া সম্পন্ন হবে না। তাহলে কার্বন ডাই অক্সাইড ঢুকতে হইলে পত্ররন্ধ্র উন্মুক্ত হইতে হয়, পত্ররন্ধ্র উন্মুক্ত হইতে হইলে সূর্যালোক প্রয়োজন। তারপরে আমরা চলে আসি পাতায় যেটুকু আলো পড়ে তার অতি সামান্য অংশ এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। আর আলোক বর্ণালীর কিছু রং বেশি পরিমাণে সালোক সংশ্লেষণে সহায়তা করে, কিছু রং কিছু আলোতে কম পরিমাণে সালোক সংশ্লেষণ হয়। তাহলে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় আলোক বর্ণালীর কোন কোন কালারের জন্য? লাল, নীল, কমলা এবং বেগুনি, এই চারটা কালারের জন্য। এটা আমরা মনে রাখবো বেশি কলা নিবে দিয়ে। তাইলে বেশি সালোক সংশ্লেষণ হয় কতে কমলা, লাতে লাল, নিতে নীল, বেতে বেগুনি। আর কম হয় কিভাবে? একটু, তার মানে কম হয় বলতে হয় বাট এদের চেয়ে একটু কম। এইটা হয় কাদের? এইটা হয় হচ্ছে আমরা মনে রাখবো এই যে সহেনা দিয়ে। তাহলে বেশি কলা নিলে, মনে করো একজন বেশি কলা নিচ্ছে আর একজনের দেখে হচ্ছে না আর কি, সহেনা, হিংসা করতেছে, এরকম ব্যাপার। তাহলে সহেনা থেকে দন্তস্বতে সবুজ, হতে হলুদ। তাহলে সবুজ আর হলুদে কি হয়? না, এটা না হবে না, মানে হচ্ছে সালোক সংশ্লেষণ ভালো হয় না, না থেকে ভালো হয় না। তাইলে বেশি হয় কোথায়? বেশি কলা নিবে কমলা, লাল, আর হচ্ছে নীল, বেগুনি, আর হচ্ছে সহেনা থেকে সবুজ, হলুদে হয় না, তার মানে ভালো হয় না সালোক সংশ্লেষণ। এরপরে আমরা চলে আসি একটা ওকে, পরের পয়েন্টে কি বলা আছে যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়তে থাকলে সালোক সংশ্লেষণের হারও বাড়তে থাকে। দেখা যাচ্ছে আলো কম আছে, আস্তে আস্তে বাড়তেছে, সালোক সংশ্লেষণের পরিমাণও আলো বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। কিন্তু একটা পর্যায়ে যখন অতিরিক্ত তীব্র আলো হয়ে যায়, তাহলে আলোর পরিমাণ অত্যধিক বেড়ে গেলে পাতার ভেতরকার এনজাইম, এই আলোর ফলে কী হয়? তাপ সৃষ্টি হয়, তাপে এনজাইম কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে পাতার ভেতরকার এনজাইম নষ্ট হয়ে যায়, ক্লোরোফিল উৎপাদনও কম হয়। ফলে কি হয়ে যায়? অতিরিক্ত বেশি আলোতে সালোক সংশ্লেষণের হার কমে যায়। সাধারণত কোন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি? 400 থেকে 480 এবং 680 ন্যানোমিটার। 400 থেকে 480 এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি। তাহলে এই সবগুলো পয়েন্টই তোমাদের বইয়ে দেওয়া আছে ঢালাওভাবে, আমরা একটু পয়েন্ট করে দিছি এবং কালারিং করে দিছি যেন তোমাদের হাইলাইটেড জিনিসগুলো মনে থাকে ভালো। হাইলাইটেড জিনিসটুকু মনে রাখতে পারলে আমাদের নিজের সেন্স অফ হিউমার থেকে লিখে ফেলা যায় বাকিটুকু। তাইলে এই গেল হচ্ছে সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা। তাইলে এরপরের অংশগুলো সালোক সংশ্লেষণের প্রভাবক, এই অংশগুলো আমরা পড়ব বই থেকে। আমরা একটু বইয়ে চলে আসি। ওকে, দেখো এখানে অনেকগুলো ট্রিক্স দেওয়া আছে, এগুলো একটু তোমাদের খেয়াল করতে হবে আর কি। কিসের জেনারেটিং সামারি হচ্ছে? আচ্ছা হোক, আমরা সালোক সংশ্লেষণের প্রভাবকে চলে আসি। প্রভাবক বলতে কি বোঝায়? প্রভাবক বলতে বোঝায় যারা সালোক সংশ্লেষণে কি করে? হেল্প করে। তাইলে কিছু জিনিস আছে হেল্প করে যেগুলা গাছের নিজস্ব জিনিস না, পরিবেশের জিনিস, সেগুলো মানে গাছের বাইরের জিনিস, সেগুলো বলা হয় বাহ্যিক প্রভাবক। আরে এটা আমি অফ করি আগে।
আচ্ছা, তাইলে আমরা দেখি যে কিছু জিনিস আছে উদ্ভিদের নিজস্ব অংশ না, বাইরের পরিবেশের উপাদান, এগুলোকে বলা হয় বাহ্যিক প্রভাবক, এবং কিছু আছে উদ্ভিদের নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোকে বলা হয় অভ্যন্তরীণ প্রভাবক। ঠিক আছে, এইটুকু বেসিক মনে রাখতে হবে, কোনটা বাহ্যিক প্রভাবক কোনটা অভ্যন্তরীণ প্রভাবক। এমসিকিউয়ে আসলে এই কথাটুকু থেকে তুমি অ্যান্সার করতে পারবা যে পরিবেশের উপাদান যেগুলা সেগুলা বাহ্যিক প্রভাবক, আর গাছের নিজের জিনিস যেগুলা, নিজের অঙ্গ প্রত্যঙ্গের ভেতর যেগুলো আছে সেগুলোকে বলা হয় অভ্যন্তরীণ প্রভাবক। এখন আমরা দেখি বাহ্যিক প্রভাবক কী কী আছে। আগে আমাদের নাম কয়টা মুখস্থ করতে হবে, তারপরে কে কী করে এটা মুখস্থ। তাইলে বাহ্যিক প্রভাবকের নাম আমরা মুখস্থ করব একটা ছন্দ দিয়ে। তাইলে এইটা আমরা একটু মনে রাখবো যে কালো পাতা বাইরে রাখো। তাইলে কালো পাতা বাইরে রাখো, বাইরে থেকে আমরা মনে রাখবো যে এই ছন্দ দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে বাহ্যিক প্রভাবকগুলো। বাহ্যিক প্রভাবকের উদাহরণ এটা নির্দেশ করে এই বাইরে কথা দ্বারা। এখন কালো থেকে আমরা কি কি মনে রাখবো? কাতে কার্বন ডাই অক্সাইড, কাতে কি কার্বন ডাই অক্সাইড, লোতে কি দেখো কালো, তাইলে কাতে কার্বন ডাই অক্সাইড, আর এর সাথে কি আছে আলো আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড আলো, এবং কার্বন ডাই অক্সাইডের মতোই আর একটা গ্যাস কি থাকে অক্সিজেন, তাহলে এটাও জানতে হবে। তাইলে তিনটা জিনিস পেলাম আমরা কালো থেকে, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের বন্ধু অক্সিজেন, এবং সাথে আলো। এরপরে পাতা, পাতে পানি, তাতে তাপমাত্রা, পানি তাপমাত্রা। তারপরে রাখো, রাতে রাসায়নিক পদার্থ, আর খতে খনিজ পদার্থ। দেখো এই জিনিসগুলাই এখানে বাহ্যিক প্রভাবকের মধ্যে হেডলাইনে দেওয়া আছে। প্রথমে চলে আসো আলো, কালোর মধ্যে ছিল, কালোর মধ্যে আরও কি ছিল কার্বন ডাই অক্সাইড, তাইলে আলো কার্বন ডাই অক্সাইড পেলাম। তারপরে পাতার মধ্যে ছিল পানি আর তাপমাত্রা, এই যে তাপমাত্রা পেলাম, আর এইদিকে আছে হচ্ছে এই যে পানি, তাহলে কালো পাতা। আর বাইরে থেকে বাহ্যিক প্রভাবক কার্বন ডাই অক্সাইডের সাথে তার বন্ধু ছিল অক্সিজেন, আর রাখোতে রাসায়নিক পদার্থ, আর হচ্ছে খনিজ পদার্থ। তাইলে প্রথমে আমরা নামগুলো পড়ে ফেললাম। দেখো এখানে কার কি ভূমিকা আছে ডিটেলস জানতে হবে। প্রথমে আমরা চলে আসি আলো, আলোর মধ্যে কি লিখবো, আমরা এর আগে অলরেডি পড়ে আসলাম যে আলো কি কাজ করে। তাইলে আলো একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বাড়তে থাকলে এর সাথে সাথে সালোক সংশ্লেষণের হারও বাড়তে থাকে। আমাদের আগের নোট থেকে এই আলোর কথাটা এখানে লিখে রাখতে হবে, যে সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা যেটা আমরা লিখলাম ওই ভূমিকাটুকু এই আলোর মধ্যে লিখতে হবে। তাইলে একটা নির্দিষ্ট পরিমাণ আলো পর্যন্ত কার্বন ডাই অক্সাইড নির্দিষ্ট পরিমাণ আলো বৃদ্ধির সাথে সাথে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উৎপাদন ক্ষমতাও বাড়তে থাকে, বা এই প্রক্রিয়াটাও সালোক সংশ্লেষণের হারও বাড়তে থাকে। কিন্তু যখন আলোর তীব্রতা অত্যাধিক বেশি হয়ে যায় তখন এই অত্যাধিক আলোর এনজাইমগুলো নষ্ট হয়ে যায় এবং সালোক সংশ্লেষণের হার কমে আসে। এরপরে আমরা আসি কার্বন ডাই অক্সাইড। আমরা সালোক সংশ্লেষণে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড আসে, তাইলে কার্বন ডাই অক্সাইড সম্পর্কে আমাদের এখানে কি কি বলা আছে দেখি। যে এটা মূলত কার্বন ডাই অক্সাইড বিজারণের পদ্ধতি। সালোক সংশ্লেষণ, বায়ুমণ্ডলে কতটুকু কার্বন ডাই অক্সাইড থাকে 0.03 ভাগ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, আমরা গতদিনও এটা পড়ছি। পানিতে কত থাকে 0.3 ভাগ, আর এটা 0.03 বাতাসে আর 0.3 পানিতে। তাইলে এই প্রক্রিয়ায় উদ্ভিদ এই যে 0.3 ভাগ কার্বন ডাই অক্সাইড বাতাসে থাকে এর মাত্র 1 ভাগ, শতকরা 1 ভাগ 1% এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। এই জন্য বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যত বৃদ্ধি পায় সালোক সংশ্লেষণের হারও তত কী হয় বেশি হয়। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এখন যদি অতিরিক্ত বেশি হয়ে যায়, আমরা বলি যে বেশি ভালো না, তাহলে অতিরিক্ত বেশি হয়ে গেলে পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব অ্যাসিডিটি বেড়ে যায়। তাহলে কার্বন ডাই অক্সাইড অ্যাসিডে পরিণত হয়, পানির সাথে বিক্রিয়া করে অম্লত্ব বেড়ে যায়। এই সময় অম্লত্ব বেড়ে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, তখন আবার কার্বন ডাই অক্সাইড ঢুকতে পারে না, তখন সালোক সংশ্লেষণের হার আবার কমে যায়। তার মানে সালোক সংশ্লেষণের হার বাড়াতেও পারে কার্বন ডাই অক্সাইড, না ঢুকলে সালোক সংশ্লেষণের হার কী হয়ে যাবে কমে যাবে, তাই না? তাহলে যত বেশি কার্বন ডাই অক্সাইড থাকবে তত বেশি সালোক সংশ্লেষণ হবে। আবার যদি ভেতরে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড হয়ে যায় সেটা অ্যাসিড উৎপন্ন করে ফেলে, অ্যাসিড উৎপন্ন হলে অ্যাসিডের প্রভাবে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে কার্বন ডাই অক্সাইড আবার ঢোকা কমে যায়, তখন সালোক সংশ্লেষণও কমে যায়। এরপরে আমরা চলে আসি তাপমাত্রা। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে থেকে কিন্তু রিটেনে তো আসেই, এমসিকিউও আসে। এমসিকিউ কীভাবে আসে দেখো, সালোক সংশ্লেষণের সাথে নিচের কার সম্পর্ক,
সমানুপাতিক মানে কি, তার পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হার বাড়বে, এরকম যদি হয়। যেরকম আমরা দেখলাম ক্লোরোফিলের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হার বাড়ে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হার বাড়ে, তাহলে এদের সাথে সালোক সংশ্লেষণের সম্পর্ক কেমন, সমানুপাতিক। তার সাথে বেশি হয় বা কারো পরিমাণ বেড়ে গেলে সালোক সংশ্লেষণ কমে যায়, তখন সেটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। তাইলে তাপমাত্রার ভেতরে চলে আসি আমরা। তাইলে তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে বলা আছে, আমরা একটু দেখি কি কি বলা আছে এখানে। দেখো খুবই ইম্পর্টেন্ট, তাপমাত্রা সম্পর্কে একটু ক্লিয়ার রাখতে হবে। তাপমাত্রাটা আমরা কয়েকটা পয়েন্টে লিখি। দেখো প্রথমে আমরা চলে আসি 0 ডিগ্রি। কত ডিগ্রি? প্রথমে আমরা চলে আসি 0 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি থেকে আমরা লিখি হচ্ছে 22 ডিগ্রি। তাইলে 22 থেকে 35 একসাথে লিখবো, 0 ডিগ্রি 35 ডিগ্রি, তারপরে 35 ডিগ্রি। তাইলে খাতা এভাবেই লিখে রাখবা, 0টাকে লাল কালি গোলা, প্রথমটাকে আর লাস্টেরটাকে লাল কালি দিয়ে তার মানে কি, দেখো তাপমাত্রা যদি 0 ডিগ্রি বা এর আশেপাশে চলে যায়, তাপমাত্রা কত ডিগ্রি? 0 ডিগ্রি বা এর আশেপাশে চলে যায়, তখন কি রেড সিগন্যাল দেওয়া আছে, রেড সিগন্যাল আর কোথায় আছে? 45 ডিগ্রি। তাইলে তাপমাত্রা যদি 45 ডিগ্রি বা এর আশেপাশে চলে যায়, 45 ডিগ্রি বা এর বেশি হয়ে যায়, তখন সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। তাহলে সালোক সংশ্লেষণ কখন বন্ধ হয়? 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে, বিশেষ করে 0 ডিগ্রির আশেপাশে আসলেও কমতে কমতে বন্ধ হয়ে যেতে পারে, 1 ডিগ্রি 2 ডিগ্রিতে আসলেও। আর হচ্ছে 45 ডিগ্রি বা এর উপরে গেলে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। তাইলে গ্রিন সিগন্যাল আছে যেখানে, সেখানে কি হবে? সবচেয়ে ভালো হয় সালোক সংশ্লেষণ। তাহলে সবচেয়ে ভালো হয় সালোক সংশ্লেষণ কত থেকে কত ডিগ্রি তাপমাত্রায়? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এই যে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়, এই তাপমাত্রাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার বা অপটিমাম তাপমাত্রা। কি বলা হয়? অপটিমাম। এটা লিখে রাখো, OPTIMUM, অপটিমাম টেম্পারেচার বা তাপমাত্রা। ঠিক আছে? বা এইটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। অপটিমাম মানে কি? অনুকূল। সালোক সংশ্লেষণের জন্য অনুকূল তাপমাত্রা। তাহলে অনুকূল মানে যে তাপমাত্রায় ভালো হবে। তাহলে অনুকূল তাপমাত্রা কোনটা? 22 থেকে 35 ডিগ্রি। আর প্রতিকূল তাপমাত্রা কোনটা? প্রতিকূল মানে খারাপ। তাহলে 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আলোর হিসেব শেষ আমাদের। এরপরে আমরা চলে আসি পানি। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা দেখছিলাম যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড লাগে, পানি লাগে, পানি থেকে, পানি মূলত লাগে কেন? এখান থেকে হাইড্রোজেন আয়ন যে দরকার হয়, NADPH বা NADP, আমরা দেখলাম যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য আমাদেরকে কাকে কাকে লাগতেছিল? ATPকে লাগতেছিল, তারপরে NADP লাগতেছিল, NADPH লাগতেছিল, আর একটা কি লাগতেছিল? প্রোটন লাগতেছিল। তাহলে এই যে প্রোটনটা আসে কই থেকে? পানির সব বিভাজনের মাধ্যমে। তাহলে পানি না থাকলে কি এই প্রোটনটা আসবে সালোক সংশ্লেষণে? প্রোটনটা আসবে না। না আসলে সালোক সংশ্লেষণের পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে। তাইলে এই জন্য পানি কি কাজ করে আমরা একটু দেখি। যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরির উদ্দেশ্যে কার্বন ডাইঅক্সাইড বিজারণের জন্য প্রয়োজনীয় এই যে প্রোটনটা সাপ্লাই দেয় কে? পানি থেকে আসে। MCQ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণে প্রয়োজনীয় প্রোটন কই থেকে আসে? প্রোটন বা হাইড্রোজেন আয়ন কই থেকে আসে? পানি থেকে আসে। তাহলে পানির ঘাটতি হইলে রক্ষী কোষের স্ফীতি হারিয়ে রন্ধ্র কী হয়ে যায়? পানি কমে গেলে পত্ররন্ধ্রও কী হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ফলে কার্বন ডাই অক্সাইডও প্রবেশ করতে পারে না। অতিরিক্ত পানি ঘাটতি হইলে এনজাইমের সক্রিয়তা নষ্ট হয়, এনজাইমের কাজ করতে পারে না, তখন সালোক সংশ্লেষণ কী হয়? বাধাগ্রস্ত হয় বা কমে যায়। এরপরে চলে আসো অক্সিজেন। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি অক্সিজেন লাগে না অক্সিজেন তৈরি হয়? বলো তো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে অক্সিজেন তৈরি হয়। এখন যে জিনিস তৈরি হবে সেই জিনিস যদি প্রচুর পরিমাণে থাকে, তাইলে সেইটার কি আর তৈরি হওয়ার দরকার আছে? দরকার নাই। এই জন্য কী হয় দেখো, ব্যাপারটা কি, বাতাসে অক্সিজেনের ঘনত্ব যদি বেড়ে যায়, সালোক সংশ্লেষণের হার কী হয়ে যায়? কমে যায়। তার মানে অক্সিজেনের সাথে আমরা কি দেখলাম? সালোক সংশ্লেষণের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। যে অক্সিজেনের পরিমাণ বাড়লে সালোক পরিমাণ কমে যায়। আর তার মানেই অক্সিজেনের পরিমাণ যদি কমে, সালোক সংশ্লেষণের পরিমাণ কী হয়ে যাবে? বেড়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, অক্সিজেনের পরিমাণ কমলে যে সালোক সংশ্লেষণ বাড়তেছে, কিন্তু অক্সিজেন যদি একদম জিরো হয়ে যায়, অক্সিজেন বিহীন হয়ে যায় কোনো পরিবেশ, সেখানে সালোক সংশ্লেষণ হয় না, সালোক সংশ্লেষণ সেখানে বন্ধ হয়ে যায়। তাহলে অক্সিজেনবিহীন পরিবেশে সালোক সংশ্লেষণ হয় না। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে সালোক সংশ্লেষণ
বন্ধ হয়ে যায় কখন কখন দেখো অক্সিজেনবিহীন পরিবেশে। আর একটা দেখলাম আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এই তিনটা জায়গায় কী হয়, সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। তাহলে মূলত সম্পূর্ণ বন্ধ হয় এই অক্সিজেনবিহীন পরিবেশেই, আর এগুলোতে কমতে কমতে বন্ধের পর্যায়ে চলে আসে আর কি। এরপরে চলে আসি খনিজ পদার্থ। খনিজ পদার্থের মধ্যে আমাদের দুইটা জিনিস জানতে হবে, তিনটা জিনিসের নাম মনে রাখতে হবে, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম আর আয়রন। তাইলে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, NMG। নাইট্রোজেন ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিলের উপাদান, তার মানে ক্লোরোফিল তৈরি করে। তাহলে নাইট্রোজেন আর ম্যাগনেসিয়ামের যদি অভাব হয় তাইলে কি হবে, ক্লোরোফিল উৎপাদন কি হবে, ক্লোরোফিল উৎপাদন কমে যাবে। তাহলে ক্লোরোফিল কম হইলে সালোক সংশ্লেষণও কী হয়ে যাবে, কমে যাবে। ক্লোরোফিল কমে গেলে পাতা কেমন হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, আর সবুজ থাকবে না। আর হলুদ পাতায় কি সালোক সংশ্লেষণ হয়, হয় না। ফলে এই নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়ামের অভাব হইলে কি হবে, সালোক সংশ্লেষণের হার কমে যাবে। এর সাথে সাথে এই ক্লোরোফিলে সালোক সংশ্লেষণ হইতে সহায়তা করে আয়রন বা লৌহ। তাইলে আয়রন বা লৌহের অনুপস্থিতিতে পাতা ক্লোরোফিল তৈরি করতে পারে না। তাইলে ক্লোরোফিল তৈরির জন্য প্রয়োজন নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এবং লৌহ। তাইলে এদের অভাব হইলে ক্লোরোফিল তৈরি হবে না, সালোক সংশ্লেষণের হারও কী হয়ে যাবে, কমে যাবে। আর রাসায়নিক পদার্থ, কিছু রাসায়নিক পদার্থ সালোক সংশ্লেষণের হারকে কমায় দেয় বা বন্ধ করে দেয়। তাইলে কী কী রাসায়নিক পদার্থ আছে, এদের নাম একদম মুখস্থ থাকতে হবে, রিটেনের জন্য তো মুখস্থ থাকবেই, এমসিকিউ এর জন্য লাগবে। কী কী, ক্লোরোফর্মের সঙ্গে আছে CH3, তারপরে হাইড্রোজেন সালফাইড H2S, হাইড্রোজেন সালফাইড H2S, আর হচ্ছে মিথেন CH4, এর সাথে বিষাক্ত গ্যাস। তাহলে চারটা জিনিস, একটা হচ্ছে ক্লোরোফর্ম, একটা হাইড্রোজেন সালফাইড, আর একটা মিথেন, আর একটা বিষাক্ত গ্যাস। এগুলো থাকলে সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটবে বা সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যেতে পারে। এইটুকু গেল আমাদের বাহ্যিক প্রভাবক সম্পর্কে। সবচেয়ে বেশি পরীক্ষায় আসে বাহ্যিক প্রভাবক সম্পর্কেই, আর বাকিগুলো সম্পর্কে এগুলো বাসায় বারবার পড়ে বেসিক ধারণাটা ক্লিয়ার করে নিতে হবে। আমরা মুখস্থ করাই দিতে পারবো না, কতটা দেওয়ার বুঝাই দিচ্ছি। আশা করি এর মধ্যে থেকে মেইন থিমটা ক্লিয়ার হয়ে যাবে, আর এই থিমটুকু মাথায় রাখতে পারলে নিজের মতো করে লিখতে পারবা। আমরা চলে আসি অভ্যন্তরীণ প্রভাবক। আমরা বলছিলাম গাছের ভেতরে বা গাছের অঙ্গ প্রত্যঙ্গে যেসব উপাদান থাকে সেগুলো অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে কাজ করে। ক্লোরোফিল হিসেবে কাজ করবে, প্রভাবক হিসেবে কাজ করবে। তাহলে ক্লোরোফিল বেশি, সালোক সংশ্লেষণ বেশি হয়, কম থাকলে সালোক সংশ্লেষণ কম হয়। তারপরে আমরা কি বলতে পারি যে, আচ্ছা পরেরটা চলে আসো, পাতার বয়স এবং সংখ্যা খুবই ইম্পর্টেন্ট। মধ্যবয়সী পাতায় সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ ঘটে। তাহলে সবচেয়ে বেশি ঘটে মধ্যবয়সী, তাইলে কচি আর বুড়ায় কি ঘটবে, কম ঘটবে। ক্লোরোফিল কম থাকে, এর ফলে সালোক সংশ্লেষণ কম হয়। তাহলে এই কচি পাতাটা যখন আস্তে আস্তে বড় হইতে থাকবে তখন তো মধ্যবয়সের দিকে যাবে। এজন্য কচি থেকে যখন আস্তে আস্তে বড় হইতে থাকবে সালোক সংশ্লেষণের পরিমাণ বাড়তে থাকবে, এবং আরও যখন বৃদ্ধ হইতে থাকবে তখন আবার সালোক সংশ্লেষণের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। আবার পাতার সংখ্যা যত বেশি থাকবে সালোক সংশ্লেষণ তো তত বেশি হবে, এটা তো স্বাভাবিক, তাই না? এরপরে চলে আসে শর্করার পরিমাণ। আগে অক্সিজেনের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল, যে অক্সিজেন বাড়লে, অক্সিজেন বেশি থাকলে সালোক সংশ্লেষণ কমে যায়। ঠিক শর্করার ক্ষেত্রেও দেখো একই ঘটনা ঘটে। শর্করার পরিমাণও কী হয়, শর্করার পরিমাণ, তার মানে শর্করা যদি উদ্ভিদে জমা হয়ে থাকে, এখানে অনেক শর্করা যদি উদ্ভিদে জমা হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, সালোক সংশ্লেষণের পরিমাণ কমে যাবে। কারণ আমার দেহে শর্করা হয়েই আছে, আমি কি আরও শর্করা উৎপন্ন করবো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, করবো না। এই জন্য উদ্ভিদ তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা মন্থর করে দিবে। তাইলে এই যে শর্করা জমা হয়ে থাকে, এই ঘটনাটা কখন বেশি ঘটে, বিকেলে বেশি শর্করা জমা হয়। কেন বিকেলে বেশি শর্করা জমা হয়, দেখো সকালে রোদ উঠছে, রোদ যত বাড়ছে সালোক সংশ্লেষণের হার তত বাড়ছে। সালোক সংশ্লেষণের হার বাড়া মানেই কি, শর্করা উৎপন্নের হার বাড়া। তাহলে শর্করা সারাদিন তৈরি হয়েছে, সেই শর্করাটা জমা হয়ে থাকবে কখন, বিকেলে জমা হয়ে থাকবে। তাহলে বিকেলে শর্করা জমা হয়ে থাকে জন্য বিকেলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আস্তে হয়ে যায়, ধীর হয়ে যায়, মন্থর হয়ে যায়। ঠিক আছে। তারপরে পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে। অনুঘটক মানে এনজাইম, তার মানে পটাশিয়ামের অভাব হইলে সালোক সংশ্লেষণ কমে যাবে, পটাশিয়াম বেশি থাকলে সালোক সংশ্লেষণও বেশি থাকবে। এরপরে চলে আসে এনজাইম। কিছু এনজাইম আছে যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটায়। তাইলে এই এনজাইমগুলোর অভাব হইলে, এটা একটু লিখে নিও, এনজাইমের অভাব হইলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কী হবে, ব্যাঘাত ঘটবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, অর্থাৎ সালোক সংশ্লেষণের উৎপাদন হার কমে যাবে, এবং এনজাইম বেশি থাকলে কি হবে, প্রক্রিয়াটাও সঠিকভাবে চলতে থাকবে, উৎপাদন হার এবং সালোক সংশ্লেষণের হার বেশি থাকবে। তাইলে এগুলা একই ধরনের
সম্পর্ক দেখা যাচ্ছে কেউ কেউ বাড়লে কেউ কমতেছে, কেউ কমলে কেউ বাড়তেছে। এটা আমাদের দাগানো যেগুলো আছে একদম ইন্ডিকেটিভ করে দাগানোগুলো মুখস্থ করে ফেলতে হবে। মেইনলি প্রথমে এটা পড়ার সিস্টেম হচ্ছে, প্রথমে আমাদের হেডলাইনগুলো মুখস্থ করতে হবে, বাহ্যিক প্রভাবক কী কী আছে, অভ্যন্তরীণ প্রভাবক কী কী আছে, তারপরে জিস্ট একটা ধারণা নিতে হবে। প্রথমে আলো ধরা যা কী কী ইফেক্ট আছে সালোক সংশ্লেষণের উপর একটু মনে করার চেষ্টা করবো নিজের মতো করে। তারপরে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকলে সালোক সংশ্লেষণ কী হচ্ছে, কমলে কী হচ্ছে, জাস্ট এইটুকু মনে রাখবা। তাপমাত্রা বাড়লে কী হচ্ছে, কমলে কী হচ্ছে, কত তাপমাত্রায় সালোক সংশ্লেষণ ভালো হচ্ছে, কত তাপমাত্রায় বন্ধ হয়ে যাচ্ছে, এইটুকু। তারপরে পানি বেশি থাকলে সালোক সংশ্লেষণ বাড়তেছে না কমতেছে। তারপরে অক্সিজেন বেশি থাকলে যে সালোক সংশ্লেষণ কমে যাচ্ছে। শুধু এই যে মেইন থিমটুকু মনে রাখবা। খনিজ পদার্থের মধ্যে আমাদের তিনজনের মনে রাখা লাগবে, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম আর লৌহ। এরা থাকলে ক্লোরোফিল বেশি উৎপন্ন হবে, সালোক সংশ্লেষণও বেশি হবে। কিছু রাসায়নিক পদার্থ এবং বিষাক্ত পদার্থ আছে যারা সালোক সংশ্লেষণ বন্ধ করে দিতে পারে। কে? ক্লোরোফর্ম, তারপরে হাইড্রোজেন সালফাইড, মিথেন আর কিছু বিষাক্ত গ্যাস। অভ্যন্তরীণ প্রভাবক ক্লোরোফিল যত বেশি হবে সালোক সংশ্লেষণ বেশি হবে। পাতার বয়সের সংখ্যা, মধ্যবয়সী পাতায় সালোক সংশ্লেষণ বেশি, কচি পাতায় বুড়া পাতায় কম। তারপরে আমরা চলে আসি শর্করার পরিমাণ। শর্করা বেশি থাকলে, শর্করা জমে থাকলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। এই ঘটনাটা ঘটে বিকেলে শর্করা জমে থাকে বলে সালোক সংশ্লেষণের গতি মন্থর হয়ে যায়। তারপরে চলে আসে পটাশিয়াম যত বেশি সালোক সংশ্লেষণও বেশি। অ্যানজাইম যত বেশি সালোক সংশ্লেষণও বেশি। মেইন থিমটুকু শুধু মনে রেখে পরীক্ষায় লিখতে হবে নিজের মতো করে। আমরা লাস্ট পয়েন্টে চলে আসি, লাস্ট টপিক্স, 2 মিনিট লাগবে। জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব। আমরা এতক্ষণ যা পড়ছি এখান থেকে সালোক সংশ্লেষণ কেন আমাদের জন্য প্রয়োজনীয় এটা আমাদের অলরেডি হয়ে গেছে। আমরা গল্পাকারে একটু দেখি যে সালোক সংশ্লেষণ আমাদের সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। এই সূর্য থেকে শক্তিটা উদ্ভিদে যায়, উদ্ভিদ থেকে খাবারে যায়, খাবার থেকে আমাদের দেহে আসে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি কোন শক্তিতে পরিণত হয়? রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যের মধ্যে সঞ্চিত থাকে। তারপরে কোনো প্রাণী কি নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। আমরা কি আমাদের দেহের ভেতরে খাদ্য তৈরি করি? মুখ দিয়ে না খেয়ে তৈরি করতে পারি না। এই জন্য বলা হয় সকল জীব খাদ্যের জন্য কার উপর নির্ভরশীল? সকল প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। আর উদ্ভিদ যদি সালোক সংশ্লেষণ না হয় তাহলে উদ্ভিদ মরে যাবে। উদ্ভিদ মরে গেলে খাদ্যের অভাবে সকল জীব মরে যাবে। তার মানে কি সালোক সংশ্লেষণ যদি না হয় তাইলে মানব সভ্যতা কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, জীবজগৎ বিলুপ্ত হয়ে যাবে, তাই না? তাহলে এর ভেতরে আরও কিছু কথা লেখা আছে। এই যে আমরা যে কথাগুলো বললাম এগুলোই লেখা আছে। তাইলে আমরা এর আগে পড়ছিলাম একটা তথ্য এমসিকিউ এর জন্য, কার্বন ডাইঅক্সাইডের বাতাসে এবং পানিতে পরিমাণ। কার্বন ডাইঅক্সাইড বাতাসে কত ছিল? কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছিল 0.03 আর পানিতে ছিল 0.3, তাই না? তাইলে এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পড়ছিলাম এরকমই অক্সিজেনের পরিমাণটাও আমাদের জানতে হয়। তাহলে বাতাসে অক্সিজেনের পরিমাণ কতটুকু থাকে? 20.95 ভাগ, 20.95%। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত থাকে? 0.03। ওই 0.03কে 0.03 আরও সূক্ষ্মভাবে লিখলে 0.033। ঠিক আছে? তাহলে অক্সিজেন কতটুকু থাকে বাতাসে, কার্বন ডাইঅক্সাইড কতটুকু থাকে বাতাসে, এবং কার্বন ডাইঅক্সাইড পানিতে কতটুকু থাকে? এমসিকিউ এই তিনটা থেকে একটা আসার সম্ভাবনা খুব বেশি। এরপরে আমরা চলে আসি যে এগুলো রিডিং দিবা যে শ্বসন প্রক্রিয়ায় শ্বাস প্রশ্বাস চলে, তার মানে কি? জীব হচ্ছে অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এই অক্সিজেনও কোন প্রক্রিয়া থেকে উৎপন্ন হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়। তাইলে এই অক্সিজেন যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না হয় তাহলে এই অক্সিজেন কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে না। তখন অক্সিজেনের অভাবে আমরা সবাই মারা যাব। এই ঘটনাগুলোই এখানে বলা আছে, একটু রিডিং দিবা। তাইলে বাকি আর কিছু নাই এখানে পড়ানোর মতো। সালোক হয়ে গেল। আমি একটু 30 সেকেন্ডে তোমাদের, 30 সেকেন্ডে তো হবে না, তাও তো 1-2 মিনিট লেগে যাবে। 1-2 মিনিটে একটু রিভিশন দিয়ে দিই যে আমরা এখান থেকে কি হচ্ছে করব, মনে রাখবো, বা কি জিস্ট ধারণা রাখবো। আমরা আজকে পড়তেছিলাম আলোক নিরপেক্ষ পর্যায়। এর আগে পড়ছিলাম এটিপিকে জৈব মুদ্রা বলা হয় কেন। তাহলে এটিপি আমরা জানি যে আমাদের জীবকোষের অভ্যন্তরের বিক্রিয়ায় এবং আমাদের জৈবনিক সকল কাজে শক্তি সরবরাহ করে, এই জন্য এটিপিকে জৈব মুদ্রা বলা হয়। আলোক নিরপেক্ষ পর্যায়ে চলে আসি। আলোক নিরপেক্ষ পর্যায়ে কী লাগে? এটিপি লাগে, NADPH লাগে এবং প্রোটন লাগে। তাহলে 3টা গতিপথ আছে এই আলোক নিরপেক্ষ পর্যায়ের। একটা কেলভিন চক্র বা C3 চক্র, হ্যাসো-স্ল্যাক্স চক্র আরেকটা, বা C4 চক্র, আর একটা ক্যাম চক্র। আমরা চলে আসি
চিত্রটা আমাদের আঁকতে হবে, চিত্র আঁকা পারতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। আমরা চলে আসি ক্যালভিন চক্র। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী উপাদান কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই জন্য এর নাম C3 চক্র। তাহলে C3 উদ্ভিদের উদাহরণগুলো আমাদের শীট থেকে পড়ে ফেলতে হবে। তারপরে C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট, এটাকে বলা হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এতটুকু মনে রাখলেই হবে। C4 উদ্ভিদের নামগুলো মনে রাখবা। সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা আমাদের শীট থেকে মুখস্থ, আলোর ভূমিকাও শীট থেকে মুখস্থ। সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ, কিছু আছে বাহ্যিক প্রভাবক, বাইরের উপাদান, কিছু আছে অভ্যন্তরীণ প্রভাবক, উদ্ভিদের অভ্যন্তরের উপাদান। বাহ্যিক প্রভাবের মধ্যে আছে আলো, তারপরে আমাদের আছে এই যে ছন্দ দিয়ে আমরা মনে রাখবা। তাইলে আলো, কার্বন ডাই অক্সাইড, আর কি আছে? তাপমাত্রা, তারপরে আছে পানি, অক্সিজেন, খনিজ লবণ। তাপমাত্রা থেকে ক্ষয় এবং এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কত তাপমাত্রায় বন্ধ হয়ে যায়? 0 আর 45-এর আশেপাশে। কত তাপমাত্রায় ভালো চলে? 22 আর 35-এর মাঝখানে। তারপরে আমরা চলে আসি অক্সিজেনেরটা মনে রাখতে হবে। অক্সিজেন বাড়লে সালোক সংশ্লেষণ কমে যায়। আর কে বাড়লে সালোক সংশ্লেষণ কমে যায়? শর্করা বাড়লে সালোক সংশ্লেষণ কমে যায়। এই দুইটা ভালোভাবে মনে রাখতে হবে। এবং বন্ধ করে দেয় কে? সালোক সংশ্লেষণ বন্ধ করে দেয় কে? রাসায়নিক পদার্থ। এমসিকিউ এর জন্য এই 3টা ভালোভাবে মনে রাখতে হবে। তাইলে এই গেল হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ সম্পর্কে। জীবজগতের সালোক সংশ্লেষণের গুরুত্ব রিডিং দিবা। রিডিং দিলে নিজেই 2-3 পৃষ্ঠার রচনা লিখে ফেলতে পারবা এখন এই টপিক্সের ওপর, ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো। তাছাড়া আমরা শেষ করি। ধন্যবাদ।